হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হোম ট্যাবের প্যারাগ্রাফ নিয়ে। তো দেখো, প্যারাগ্রাফটা কি আমরা মোটামুটি দেখলেই বুঝতে পারি, বা পড়াশোনা যেহেতু করেছি কম বেশি সবাই, প্যারাগ্রাফ মানে কি আমরা বুঝি প্যারাগ্রাফ মানে হচ্ছে মানে অংশ, কিছু অংশ আলাদা আলাদা। একটু যদি আমরা এটার দিকে ফলো করি, দেখো এখানে কিন্তু প্যারাগ্রাফ আকারে আছে। যেমন একটু এই ওয়ার্ডটাকে একসাথে করে দিই, এটাকে একসাথে করে দিই, তখন কিন্তু জিনিসটা হজবড় হয়ে গেল, কেউ পড়তে চাইবে না। এরকম মানে অগোছালো লেখা থাকলে কেউ পড়বে না, ভাল লাগবে না। কারণ একটা জিনিসের বিশ্রামের দরকার প্রত্যেকটা জিনিসে। তো কাজেই আমরা যখন একটা কাজ করব তখন একটা ইন্টার দিয়ে দিব, বা আবার এখানে একটা ইন্টার দিয়ে দিব। কোথায় দেওয়া যেতে পারে? এখানে। তাহলে কি তিনটা প্যারা হয়ে গেল। যেমন একজন যদি পড়াশোনা করে বা পড়তে থাকে কোনো ডকুমেন্ট, এতটুকু এসে সে থামলো, দেন আবার এখান থেকে শুরু করে এ পর্যন্ত সে থেমে গেল, আবার এখান থেকে এসে সে থেমে গেল। এখন যদি একসাথে থাকে সবগুলো, তাহলে কেউ পড়বে না, তাহলে জিনিসটা অগোছালো লাগবে, কেউ পড়ে মজা পাবে না। যাই হোক, তখন মানুষের কাছে বিরক্তি চলে আসবে। ঠিক আছে? তো দেখো, এটাই হচ্ছে মূলত প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটাকে কীভাবে সাজানো যায় সেটা আমরা দেখব এখন। দেখো কিভাবে। ফার্স্ট অফ অল, আমরা যখন প্যারাগ্রাফ লিখি বা আমাদের যখন ওয়ার্ডে কোনো কিছু লিখি, তখন এইখানে দেখো অ্যালাইনমেন্ট একটা অপশন আছে, অ্যালাইন। এই যে অ্যালাইন, এখান থেকে এ পর্যন্ত সবগুলো হচ্ছে অ্যালাইন। এই চারটা অপশন হচ্ছে অ্যালাইন। বাই ডিফল্ট হাতের বাম থেকে শুরু হয়। যখন আমরা বাংলা লিখি, গণিত লিখি বা ইংরেজি লিখি, তখন আমাদের লেখা শুরু হয় হাতের বাম দিক থেকে। আর যখন আমরা আরবিতে লিখি বা আরবি লিখব, তখন হাতের ডান দিক থেকে। সেটা হচ্ছে অ্যালাইন রাইট থেকে। ওকে। আর এটা হচ্ছে মিডল, এটা রাইটও না, এটা লেফটও না, এটা হচ্ছে মিডল। যেমন এখানে সিলেক্ট করি, করার পরে যখন মিডল দিই, দেখো লেখাগুলো হাতের ডান দিক হাতের বাম দিক ভেঙে গিয়ে মাঝ বরাবর লেখাগুলো চলে আসছে। দেখো এই দিকের গ্যাপ সেম এক, কোনো চেঞ্জ নাই। বাট লেখাগুলোর মধ্যে যে একটা মিল থাকার কথা ছিল, সেই মিলটা নাই। কেন নাই? এটা হচ্ছে শুধু মিডলে আসবে। এখানে কিন্তু চিহ্নই দেখাচ্ছে। আমরা যদি একটু দেখি চিহ্নটা, হ্যাঁ, চিহ্ন কিন্তু আমাদেরকে ফলো করে দিচ্ছে। এটা দুই দিকে একটু বাঁকাতেরা হবে, বাট লেখাটা মিডলে থাকবে সবগুলো লেখা। এইটা আবার যদি মনে করি এই লেখাগুলো সম্পূর্ণ ডানে যাবে, তাহলে দেখো ডান দিকে সমান, বাম দিকে অসমান। আবার যদি লেফটে দেই, লেফটে সমান, ডান দিকে অসমান। তাহলে কি হয়ে গেল? না। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমরা যখন আমাদের ডকুমেন্টস তৈরি করব, তখন ডান দিক বাম দিক সব দিকেই সমান মেজারমেন্ট থাকতে হবে। তাহলে কিভাবে? আমরা আমাদের সমগ্র ডকুমেন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু খেয়াল করব, এই দিকে বাম দিকে কিন্তু একেবারে অ্যাকুরেট সমান আছে, বাট ডান দিকে সমান নাই, কোনোটা বড় কোনোটা ছোট। যখন আমরা এই যে জাস্টিফাইতে ক্লিক করব, তখন দেখো লেখাগুলোকে স্পেস বাড়িয়ে ভেঙে চুরে যেভাবে হোক, এটা কিন্তু একটা পরিবেশের ভিতরে চলে আসছে। এদিকে মোটামুটি সমান, এদিকেও সমান, রাইট? কাজেই আমরা যখন কোনো কাজ করব, অবশ্যই জাস্টিফাই দেব কাজের শেষে, কিন্তু লেখার সময় না। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা জাস্টিফাই দিব, তখন একটু পরিবেশটা সুন্দর লাগবে। ঠিক আছে? যাই হোক, এ হচ্ছে একটা অবস্থা। আমরা তোমাদেরকে অ্যালাইনটা শিখিয়ে দিলাম। পরে আসি লাইন স্পেস। লাইন স্পেস মানে কি? লাইন অথবা প্যারাগ্রাফ স্পেস। যেমন এখানে এই যে লাইন, এটা একটা লাইন, তারপরেরটা একটা লাইন। এগুলো এখানে কয়টা লাইন? 1 2 3 4, চারটা লাইন। এই চারটা লাইনের মধ্যে আমরা যদি স্পেস দেখি, দেখো তো একটা লাইনের থেকে আরেকটা লাইনের গ্যাপ বা দূরত্ব কতটুকু, সেটা আমাদেরকে মাপ করে দিবে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটার অ্যারোতে ক্লিক করি, বাই ডিফল্ট দেখো 1 থাকে, 1.0। আমরা যদি নিচেরটাই নেই, দেখো তো প্যারাগ্রাফের সাইজটা কিন্তু কমতেছে। আমরা একটু খেয়াল করব, যখন এগুলোকে চেঞ্জ করব, তখন এখানে একটু ফলো করব। দেখো এখানে নিয়ে আসছি, বেড়ে গেছে। আবার যাই, সাইজটা কিন্তু বেড়ে গেছে। এখানে যাই, এখানে বেড়ে গেল, রাইট? এভাবে আমরা আমাদের জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি। ওকে, চেঞ্জ করে করে দেখতে পারি।
দেখেন লাইন স্পেস অপশন, এখানে যদি যাই এখানে কিছু অপশন আছে, সেটা আমরা অ্যাডভান্স লেভেলে শিখব, আপাতত এখন না। ওকে, যাই হোক দেখো, তারপর এখানে আরও জিনিস একটা আছে, যেমন কি বলা যেতে পারে, আমরা পুরাটাকে একসাথে করে ফেললাম। তারপর এটাকেও একসাথে করে ফেললাম। দেখো মোটামুটি এখন কিন্তু একটা মানে বাজে অবস্থায় দেখাচ্ছে, যেহেতু প্যারাগ্রাফ আরেকটু যদি স্পেস দেই তাহলে প্যারাগ্রাফটা দেখতে সুন্দর, বাট এখন খুব বেশি একটা ভালো না। সেই ক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমাদের যে লাইন স্পেসটা আছে এখান থেকে কিছু জিনিস জানতে হবে। যেমন আমি যদি মনে করি আমি মাঝখানেরটা নিলাম, আমি মনে করি এই যে মাঝখানের প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের উপরে একটু খেয়াল করি, এই যে রিমুভ স্পেস, তারপর এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে রিমুভ আফটার স্পেস দিলাম। এখানে কোথাও কোনো স্পেস নাই। ওকে ম্যান, দেখো রিমুভ আফটার স্পেস, এখানে কোথাও কোনো স্পেস নাই, আছে নাই। এর জন্য আমার কি করতে হবে, আমি যদি মনে করি এই যে প্যারাগ্রাফটা এতটুকু সিলেক্ট করে আমি যাব লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসে, যাওয়ার পর এখানে দেখো কি দেখাচ্ছে, এখানে বলছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পূর্বে স্পেস। প্যারাগ্রাফের পূর্বে বলতে কি, যেমন এই যে ওয়ার্ড ফর উইন্ডোজ লেখাটা, এটার আগে যেই ফাঁকা জায়গাটা আছে এটা হচ্ছে পূর্বে, পূর্বে। আর পরে কি, এই যে ওয়ার্ড ভিউয়ার এখান থেকে নিচে যে লেখাগুলো আছে এই জায়গা থেকে নিচে, এটা হচ্ছে আফটার, পরে প্যারাগ্রাফ। তাহলে বিফোর বলতে কি উপরের দিকে। আমরা যদি এটাকে দেখি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হব না। আমরা ক্লিয়ার হব কখন, যখন আমরা আরও ছোট্ট একটা সেন্টেন্স নেব। যেমন এই সেন্টেন্সটা নিলাম, এটা নেওয়ার পরে আমরা যখন আমাদের কি বলে এটাকে স্পেসিং অপশনে যাওয়ার পরে অ্যারোতে ক্লিক করলে দেখো, এই যে দেখো এখানে নিয়ে আসার ক্লিক দেওয়ার আগেই কিন্তু তারা আমাকে বলছে, দেখো আমরা যদি বলছি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, আমরা কোন প্যারাগ্রাফটা, এটা একটা যেহেতু সিলেক্ট করছি, এই মেশিনে মনে করতেছে এই সিলেক্ট থাকা অবস্থায় অংশটুকু একটা প্যারাগ্রাফ, তারা এইটা মনে করতেছে। তো এখন যখন আমি অ্যাড স্পেসে যাব তখন দেখো সরাসরি তারা আমাকে স্ক্রিনে দেখাচ্ছে এই লেখাটার আগে একটা স্পেস হয়ে গেছে। ওকে, আবার যদি ক্লিক করে নিচে আসি তাহলে দেখো এই লেখাটা উপরে চলে গেছে, লেখাটা নিচে স্পেস পাইছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। দেখো অ্যাড স্পেস দিলে আমাদের এখানে একটা স্পেস চলে আসছে। আবার যদি এটাকে সিলেক্ট করে দেই এটার নিচে, বা এই যে এটার আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাতে যাই, দেন অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে আগে পরে স্পেস মানে ইন্টার আর কি দেওয়া হইল। তো এইভাবে কিন্তু আমরা আমাদের স্পেসটা চেঞ্জ করতে পারি। পরবর্তীতে আমরা যেটাতে আসবো সেটা দেখো কি, এটা হচ্ছে আমাদের শেডিং। শেডিংটা কি, যেমন আমরা এই যে এই লাইনটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা শেডিংয়ে গেলাম, যাওয়ার পর দেখো নির্দিষ্ট সেন্টেন্স বা বাক্যের পিছনের অংশটাকে কালার চেঞ্জ করা। আমাদের লেখার মানে ফন্টের কালারটা কিন্তু কালো, বাট পিছনের কালারটা কি, পিছনের কালারটা হলুদ হয়ে গেছে। অ্যাজ লাইক কি বলে এটাকে, ওই যে হাইলাইট, আমরা যেটা ফন্টে করেছিলাম টেক্সট হাইলাইট করা, সেটার মতোই দেখাচ্ছে আর কি। ওকে, এই হচ্ছে অবস্থা। দেখো আমরা কালারটা চেঞ্জ করতে পেরেছি। ওকে, দেন আমরা যদি দেখি আবার কি, এই যে প্যারাগ্রাফ বা বর্ডার, এই বর্ডারটা কি, এই বর্ডারটা আমরা শিখব এখন না, একটু শেষে। ঠিক আছে, বুলেট পয়েন্টস, আমরা যদি একটু নিচে যাই এই লেখাটা দেখি বুলেট পয়েন্টস, যেমন এই লেখাটা দিলাম ইন্টার ইন্টার, এই যে কয়েকটা লেখা দিলাম,
দেওয়ার পরে এগুলোকে আমরা একটা পরিবেশ বান্ধব বুলেট পয়েন্টে তৈরি করব। কীরকম? লেখাগুলো অ্যাডভান্সও আছে। আমরা যখন এটাকে সিলেক্ট করি তখন দেখো আমাদের আশেপাশে কিন্তু এরকম অপশন আসে না? আমরা মোটামুটি এখান থেকে কাজ করব না, আমরা দেখাচ্ছি এখান থেকে ম্যানুয়ালি, যেটা বা বেসিক বলে, আমরা অ্যাডভান্সে যাব না। তাহলে দেখো এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করার আগে এখানে দেখাচ্ছে বুলেটস। এখানে ক্লিক করলে দেখো বুলেটগুলো আসতেছে। এখানে আমরা ইচ্ছে করলে আমাদের আইকনগুলো চেঞ্জ করতে পারি। ওকে, দেন আমরা নিউ বুলেটস এখানে ক্লিক করলে অনেক ধরনের বুলেট আছে, অনেক ধরনের। সেগুলো আমরা আপাতত শিখবো না, আমাদের বুলেটগুলোকে চেঞ্জ করতে হবে। আপাতত শিখবো না, এই বুলেটগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো ম্যানুয়ালি নর্মাল বুলেটগুলোই ব্যবহার করা হয়, এত ইম্পর্টেন্ট বা এত গর্জিয়াস কেউ দিচ্ছে না, এগুলো চেঞ্জ করে। যেমন এটা দিলাম, হয়ে গেল বুলেট। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, আমি তো বুলেট দিলাম, আমি চাচ্ছি এই লেখাটার মধ্যে বুলেট থাকবে না, বুলেট পয়েন্টটা থাকবে না। তাহলে এই লেখাটার উপরে যেহেতু আমার এইটা থাকবে, বা আমি এটাকে বলি টু দিলাম, এই টু ওয়ার্ডটা বুলেট পয়েন্টের আওতায়ভুক্ত থাকবে না, এটা বুলেট পয়েন্ট ছাড়া। তাহলে কি করে? এই যে উপরে এখানে দিয়ে দুইটা এন্টার দিব, কোথায় চলে গেল? বুলেট পয়েন্ট ছাড়া না কিন্তু, তাই না? তাহলে কি করা যেতে পারে? তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে? এটাকে আনবুলেট করতে হবে, নান। এখন আমি চাচ্ছি এই দুইটা বুলেট হবে। ওকে, বুলেট দিলাম, তাহলে চাচ্ছি এই দুইটাও বুলেট হবে, এগুলো বুলেট হবে, নান। বাট এটা বুলেট ছাড়া হয়ে গেল। এখন আমি যদি মনে করি এই দুইটা হচ্ছে বুলেট, এই তিনটা হবে অন্য বুলেট, তাহলে দেখো এই তিনটাকে সিলেক্ট করে আমি অ্যারোতে যাই, গিয়ে যদি ক্লিক করি বা চেঞ্জ করি, বুলেট পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ম্যানুয়ালি। হ্যাঁ, এরকম। আবার যদি একটু আমরা খেয়াল করি সবগুলো, ওকে, সবগুলোকে যদি খেয়াল করি তাহলে দেখো কি হয়। নান বুলেট করলে এখানে হচ্ছে কি নাম্বারিং লাইব্রেরি। যেমন আমি এই টুটা কাটি, তাহলে নাম্বারিংয়ের সাথে একটা প্যাচ লেগে যাবে। এটাকে অল সিলেক্ট করব, করার পর এখানে ক্লিক করলে দেখো আমরা যখন নিচ্ছি আমাদের মাউসটা, তখন কিন্তু নাম্বারিংটি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এগুলো চেঞ্জ হচ্ছে, রোমান চিহ্ন আছে, ডিফাইন আর নিউ নাম্বার ফরম্যাট, এখানে গেলে আরও অ্যাডভান্স লেভেল পাবো আমরা। তো এইভাবে আমরা চেঞ্জ করে করে কাজ করতে পারি। দিলাম, হয়ে গেল। এখন নিচে আমি চাচ্ছি, যেমন কি বলে, ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা নিচে দেই, দেখো 2 অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করো ম্যাজিকটা কি। এখন যেমন তোমার একটা জিনিস ভুল হয়েছে, এটা 2 আসার কথা, বাট 2 এসে পড়ছে এই লেখাটা। এখন তুমি কি করবা? তাহলে এটার উপরে রেখে নিচে ইন্টার দিবা, দেওয়ার পরে লিখবা, তাহলে দেখো এটা কিন্তু 3-এ চলে গেল, 2-এ কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল, তুমি 2-এ যা ইচ্ছা তা লিখতে পারতেছো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। ঠিক এরকমই তুমি এখন 6 পর্যন্ত লিখেছো, এখন তোমার 7 দরকার। 7-এর জন্য কি আবার বুলেট পয়েন্টে যাবে? না, অবশ্যই তুমি এই বুলেট পয়েন্টের শেষে রেখে মাউসটা ইন্টার দিলে অটোমেটিকলি চলে আসবে, আবার দাও অটোমেটিকলি চলে আসবে। এভাবে তুমি যাই দিচ্ছ তোমার মতো করে এটা সিরিয়াল হচ্ছে। এখন তুমি যদি মনে করো 11-র পরে আমার আর বুলেট পয়েন্টের দরকার নেই, তাহলে 2টা ইন্টার দিবা, বুলেট পয়েন্ট আউট, আর আসবে না। ওকে, আর আসবে না। ঠিক এরকম করে আমাদের কাজটা শিখতে হবে। তো আশা করছি বন্ধুরা তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছ। পরবর্তীতে দেখো আমরা যেটা করছি সেটা কি। এখন আমরা তো বুলেট পয়েন্ট শিখলাম, রাইট, নাম্বারিং পয়েন্ট শিখলাম, এটাকে নাম দেই। এইটা দেখি আমরা, এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। যেমন আমরা যখন কোনো সৃজনশীল প্রশ্ন দেখি তখন কি দেখি? সৃজনশীল প্রশ্ন ক বা 1 নং প্রশ্নের ভিতরে ক, খ, গ, ঘ 4টা প্রশ্ন আবার তৈরি করে। ঠিক এরকম মাল্টি লেভেল। যেমন এটাকে আমি সবগুলো সিলেক্ট করার পরে যখন এখানে যাব, দেখো এটা কিন্তু মাল্টি লেভেলে চলে আসছে। দেই মাল্টি লেভেল। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে মাল্টি লেভেলে তো এটা হইল না, তাহলে এরকম কেন? রাইট, হ্যাঁ, এর কারণ হচ্ছে তোমাকে প্রথমে এইটাকে সিলেক্ট করতে হবে, দেন এটাকে দিতে হবে মাল্টি লেভেল। দিছো, পরে যেগুলো সিলেক্ট করবা
দেন এখানে বুঝছো, এই যে 1 2 3 1 2 3, বা এটাকে তুমি ABC দাও, ওকে, অথবা তুমি ক্যারেক্টার হিসেবে এগুলো দিতে পারো চেঞ্জ করে করে। যেমন এই যে 1 নং প্রশ্ন, এটা সরি, যেমন এটা হচ্ছে 1 নং প্রশ্ন, হ্যাঁ, এটা হচ্ছে 1 নং প্রশ্ন, আর 1 নং প্রশ্নের ভিতরে 3টা প্রশ্ন দেওয়া আছে 1 2 3, এটা ডট দিয়ে তোমাকে বা কমা দিয়ে সেটা স্পষ্ট বুঝাই দিচ্ছে, ঠিক এরকম, ওকে। আচ্ছা, পরেরটা দেখো কি, পরে যেটা তোমাদের সাথে আমি বলতে চাচ্ছি এইটা হচ্ছে যে ইনক্রিজ বা ডিক্রিজ। যেমন তুমি চাচ্ছ নির্দিষ্ট সেন্টেন্স হোক, শব্দ হোক বা প্যারাগ্রাফ হোক একটু ডানে নিবা, একটু ডানে, তাহলে দেখো ইনক্রিজ ইন্ডিক, এই যে ক্লিক করলে ডান দিকে যাচ্ছে আস্তে আস্তে, মানে 2 ঘর করে, ওকে। আর যদি মনে করো না এটা বামে, তাহলে এইভাবে আসবে, এটা ম্যানুয়ালি আমরা নিতে পারি। আবার যদি ভাবো এরকম প্যারাগ্রাফটা, তাহলে প্যারাগ্রাফটা নিতে পারো, ইচ্ছা যে যেভাবে নেয়। হ্যাঁ, সর্বশেষ আমরা যেটা করার কথা ছিল, হ্যাঁ, সেটা আমরা কি করি নাই, সেটা করি নাই আমরা বর্ডার। তো বর্ডারটা কি, আমরা কন্ট্রোল পিতে যাই, দেখো এই যে এখানে কিন্তু কোনো দাগ নাই, আছে কি, তাহলে এখানে আমরা একটা দাগ তৈরি করব। দাগ তৈরি করতে হলে যেহেতু বর্ডারটা আমরা তৈরি করব পুরাটা একটা পেজের ভিতরে, তাহলে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দেওয়ার পর পুরাটা সিলেক্ট হয়ে গেল। তখন আমরা বর্ডারে যাব। বর্ডারে যাওয়ার পর দেখো বর্ডারে অনেকগুলো নাম আছে, যেমন বর্ডার বটম মানে সবার নিচে, এটা টপ উপরে, লেফট বামে, রাইট, নো বর্ডার, অল বর্ডার। অল বর্ডার বলতে প্রত্যেকটা লাইনে লাইনে সে দাগ টানবে। দেন ইনসাইড বর্ডার, ইনসাইড মানে ভিতরে বর্ডার, বাইরে থাকবে না। তারপর দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে বর্ডার আছে এগুলো, যেমন আমরা চাচ্ছি কি বর্ডারটা হবে শুধু আউটসাইড বর্ডার, ক্লিক করলাম। এখন আমরা কন্ট্রোল পিতে যাও, দেখো এখানে একটা বর্ডার তৈরি হয়েছে, ওকে। আবার যদি মনে করি না আমরা এখানে যাব না, অল বর্ডারে যাব, আবার কন্ট্রোল প্রিভিউতে যাও, দেখো আলাদা আলাদা প্যারাগুলো, আলাদা আলাদা লাইনগুলো এখানে একটা বর্ডারে তৈরি হয়ে গেছে। তো এই জিনিসগুলো মূলত আমরা এক্সেলে করি, এক্সেলে লাগে। এখন নো বর্ডার দিলে সব চলে যাবে। এইভাবে আমরা প্যারাগ্রাফটা শিখতে পারি। তো প্যারাগ্রাফের অ্যাডভান্স আরও কিছু আছে, আমরা এখান থেকে দেখতে পারি ইচ্ছে করলে। আমরা অ্যাডভান্স লেভেলেরটি পরে শিখব, আপাতত এখন না। যেমন আরও অনেক কিছু আছে শেখার। তো যদি আমরা বেসিকের মধ্যে অনেক কিছু ঢুকাই দিই তাহলে ব্রেনে কাজ করবে না। আশা করছি তোমরা পরবর্তীতে আরও ভালো করে শিখতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট, ট্রাই ইট।